আমরা নিয়ে আলোচনা করছি। লিবারালিজম এবং নিওলিবারালিজম কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বের ওপর নিওলিবারালিজমের কি প্রভাব পড়েছিল। এবার আমরা তৃতীয় বিশ্বের ওপর নিওলিবারালিজমের কি প্রভাব পড়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখেছি যে নিওলিবারালিজম মূলত বাজার এবং বাজার কেন্দ্রিক নীতির ওপর গুরুত্ব দেয় এবং তার মূল প্রবক্তা ছিলেন মিল্টন ফ্রিডম্যান। এবং তার সঙ্গে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারাও নিওলিবারালিজমের অন্যতম যে মূল চালিকা শক্তি। আমরা দেখেছি যে থ্যাচার এবং রিগান তারা কিভাবে নিওলিবারাল তত্ত্বকে প্রয়োগ করেন এবং তার ফল কি হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্ব আমরা দেখেছি যে যেটা সমাজতান্ত্রিক দেশগুলি যখন পতন হলো, তারপর নিওলিবারালিজম কিভাবে এই দেশগুলিকে কতটা কব্জা করতে পেরেছে সেটাও আমরা দেখেছি। তাহলে আমরা দেখেছি যে নিওলিবারালিজম কিন্তু পুরোপুরি সফল হয়নি। দ্বিতীয় বিশ্বকে কব্জা করার ব্যাপারে পুরোপুরি সফল হয়নি। এবার আমরা দেখব যে তৃতীয় বিশ্বের ওপর নব উদারনীতিবাদের কি প্রভাব। থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব এটাকে সাধারণত একটি উন্নয়নশীল দেশকেই বোঝানো হয়। ঠান্ডা লড়াইয়ের সময়, যেটা মোটামুটি 50-এর দশক থেকে শুরু করে 90-এর দশকের শেষ অবধি চলতে থাকে, তখন কিছু দেশ, বিশেষ করে দরিদ্র দেশগুলি, তারা কোনো দিকেই যেতে রাজি হয়নি। তাদেরকেই থার্ড ওয়ার্ল্ড বলা হয়। এই যে টার্মটা, এই পরিভাষাটা আলফ্রেড সফি, একজন ফরাসি ডেমোগ্রাফার, তিনি এটি তৈরি করেন। একটা মত হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড এখন একটা আউটডেটেড অ্যান্ড ডেরোগেটরি ফ্রেজ। যা বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ইজ অ্যান আউটডেটেড অ্যান্ড ডেরোগেটরি ফ্রেজ that has been used historically to describe a class of economically developing nations. বলছে থার্ড ওয়ার্ল্ড falls behind first world and second world but was ahead of the fourth world. The fourth world countries were hardly recognized at all. যে তৃতীয় বিশ্বের দেশগুলি প্রথম এবং দ্বিতীয় বিশ্বের পেছনে রয়েছে। আবার একটি ফোর্থ ওয়ার্ল্ডের কথাও বলা হচ্ছে, যদিও ফোর্থ ওয়ার্ল্ডের দেশগুলির কোনো স্বীকৃতিই নেই।
এবার আমরা দেখব যে তৃতীয় বিশ্বের দেশ যেগুলো বলা হচ্ছে তার ওপর নব উদারনীতিবাদের প্রভাবটা কি। এই হলো তৃতীয় বিশ্বের দেশগুলি, যেগুলো লাল রঙে রঞ্জিত করা হয়েছে, সেগুলোই হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য আমেরিকা, পুরোটা দক্ষিণ আমেরিকা পুরোটাই, আবার পুরোটা আফ্রিকা, আফ্রিকা, এশিয়ার অনেকটাই, দক্ষিণ এশিয়া, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় অংশ, এটা কিন্তু পুরোপুরি হচ্ছে তৃতীয় বিশ্বের মধ্যে পড়ছে। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা তৃতীয় বিশ্বের জন্য কি পরিকল্পনা, তাদের তাদের নিদানটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে তারা বলছেন যে অর্থনৈতিকভাবে উদারীকরণ করা হোক। Calls for economic liberalization proposals involved a elimination of market imperfections, controls on private sector, privatization of state assets, liberalization of forest investment regulations, etc. তাহলে বলছে যে মার্কেট ইমপারফেকশনস গুলোকে বাদ দাও, প্রাইভেট সেক্টরের উপর নিয়ন্ত্রণ তুলে দাও, রাষ্ট্রের যে সম্পদগুলো সেগুলোকে বিক্রি করে দাও, প্রাইভেটাইজ করে দাও, বিদেশি বিনিয়োগ অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট রেগুলেশনস এর যে নিয়মগুলো, ফরেন ইনভেস্টমেন্টের নিয়মগুলি সেগুলোকে শিথিল করো। বি হলো এলিমিনেশন অফ মার্কেট ইনহিবিটরি সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্র্যাকটিসেস, curbs on trade unions and professional bodies, abolition of subsidies, liberalizing employment regulations, etc. কি বলছে যে মার্কেট ইনহিবিটরি সোশ্যাল ইনস্টিটিউশনস, যেগুলোকে বাজারকে চেপে রাখে সেই ধরনের সামাজিক প্রতিষ্ঠান এবং যে কার্যকলাপ সেইগুলোকে সেগুলো অবলুপ্তি ঘটানো হোক। ট্রেড ইউনিয়নের ওপর নিয়ন্ত্রণ করো। যেসব প্রফেশনাল বডি, যেমন ধরো আমাদের যে শিক্ষকদের সংগঠন বারওয়ান ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা বুটা, এই ধরনের শিক্ষক সংগঠনের ওপর, এ ধরনের সংগঠনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করো। সাবসিডি অর্থাৎ ভর্তুকি বাদ দাও। এমপ্লয়মেন্ট রেগুলেশনস অর্থাৎ নিয়োগের যে নিয়মগুলো সেগুলোকে শিথিল করো। সি এলিমিনেশন অফ সারপ্লাস গভর্নমেন্ট ইন্টারভেনশন, restrictions on government spending, reduction in government regulative activity, reduction of government planning activity, elimination of tariff regimes. অর্থাৎ সরকারের কোন রকম নিয়ন্ত্রণ অর্থনীতিতে সেটাকে অবলুপ্তি করতে হবে। সরকার বিশেষ খরচ করতে পারবে না। গভর্নমেন্ট, সরকারের যে নিয়ন্ত্রণের ক্ষমতা সেটা খর্ব করতে হবে। সরকারের যে পরিকল্পনা করার যে কাজ সেটাকে অবলুপ্তি করতে হবে। ট্যারিফ রেজিম অর্থাৎ যে ট্যাক্স, নানা ধরনের কর, ডিউটি, সেগুলোকে অবলুপ্তি করতে হবে। The programs of liberalization require parallel programs of political repression. তো এই যে কাজগুলো সরকার করবে, এর ফলে তো প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, সেই জন্যে তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল রিপ্রেশনও কিন্তু করতে হবে, অর্থাৎ মানুষের ওপর দমন পীড়ন করতে হবে।
মানুষের প্রতিবাদকে কঠোর হস্তে দমন করতে হবে, বুঝিয়ে দিতে হবে রাজশক্তি বজ্র সুকঠিন। আমরা শুধু একটি দেশের ওপর লিবারালাইজেশনের প্রভাব আলোচনা করব, সেটা হচ্ছে ভারত। 1991 সালে ভারত একটি আইএমএফ এর কাছ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার কাছ থেকে $2.5 বিলিয়ন লোন নিয়েছিল। $2.5 বিলিয়ন। কারণটা কি? যে ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ যে যে বিদেশি মুদ্রায় তো আমাদের আম, যে আমদানি, সেগুলো বিদেশি মুদ্রায় আমাদের খরচটা মেটাতে হয়, পেমেন্টটা করতে হয়। তা সেই 91 সালে ভারতের একটা বিরাট ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিস হয়। 1991, India suffered from a balance of payments crisis and was forced to take a loan of $2.5 billion from the International Monetary Fund to tide over the balance of payments crisis. Now IMF forced India to liberalize. The basic philosophy which was advocated was globalization, marketization, privatization. তো ভারত যখন $2.5 বিলিয়ন আইএমএফ এর কাছ থেকে লোন নিল, তখন আইএমএফ এই মৌকা পেয়ে গেল, এই সুযোগ পেয়ে গেল, তখন ভারতের ওপর নব উদারনীতিবাদ তত্ত্ব চাপিয়ে দিল। আইএমএফ এর যে মূল দর্শন হচ্ছে কি গ্লোবালাইজেশন, মার্কেটাইজেশন, প্রাইভেটাইজেশন, বিশ্বায়ন, বাজারিকরণ এবং বেসরকারীকরণ। এই যে কারা কারা এই অর্থনৈতিক যে 1991 পর যে ইকোনমিক রিফর্মস হয়েছিল, 1991 এর পর যে ইকোনমিক রিফর্মস হয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক সংস্কার, অর্থাৎ ভারত যে নতুন পথে, অর্থাৎ নব উদারনীতিবাদের পথে যে হাঁটলো, তার হোতা যারা, তারা কে? এক হচ্ছে পিভি নরসিংহ রাও, এবং তার আমলে তারই অর্থমন্ত্রী মনমোহন সিং, তিনি এই যে পথের সূচনা করেছিলেন, এই সংস্কারের সূচনা করেছিলেন, এবং তখন বলা হতো তার অর্থনীতিকে বলা হতো মনমোহন ইকোনমিক্স। অর্থনৈতিক যে সংস্কার আরো বেশি মাত্রায় এগিয়ে এনেছিলেন অটল বিহারী বাজপেয়ী, ও তার থেকেও বেশি মাত্রায় এগিয়ে নিয়ে এসেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কি করেছেন উনি নরেন্দ্র মোদী, একটু দেখি। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্ল্যানিং বাদ দিয়ে দাও, পরিকল্পনা দরকার নেই। মোদী প্ল্যানিং কমিশনকে বাদ দিয়ে দিয়েছে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলছে সাবসিডি তুলে দাও, সাবসিডি অর্থাৎ ভর্তুকি তুলে দাও। মোদী পেট্রোলিয়ামের দাম একেবারে আকাশচুম্বী করে দিল। কেন বলছে, কেন পেট্রোলিয়ামের দাম আকাশচুম্বী হলো? অর্থনীতিবিদরা বলছেন যে সরকার যে লকডাউনের ফলে যে রেভিনিউ লস হয়েছিল, অর্থাৎ লকডাউনের ফলে যে সরকারের আর্থিক ক্ষতি হয়, সেইটাকে পূরণ করার জন্য, সেই ঘাটতিটা পূরণ করার জন্যই এই পেট্রোলের দাম বারবার বাড়ানো হচ্ছে। কিন্তু এর ফলটা কি হচ্ছে? যে যারা ভোক্তা, তাদেরকে আরো বেশি অর্থ, এই একই জিনিসের জন্য আরো বেশি অর্থ দিতে হচ্ছে,
এর ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে, কারণ ট্রাক বা যে কোনো গাড়ি, তারা কিন্তু যে কোনো কমার্শিয়াল যে মালবাহক যে গাড়ি, সেগুলো কিন্তু তেলেই চলে। তো ফলে ফ্রেট কস্ট বেড়ে যাচ্ছে। মাস ট্রান্সপোর্টেশন, বেশিরভাগ লোকই তো বাসে যাতায়াত করে, তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জব লস। এই যে লকডাউনের ফলে বহু মানুষের রুটি রুজি গেছে, তার সঙ্গে এই তেলের দামের যে একটা অনেক ফারাক হয়ে যাচ্ছে, এটা কিন্তু অর্থনৈতিক পক্ষে মারাত্মক হতে পারে, লিখছে বিজনেস ওয়ার্ল্ড। এর ফলে কনজিউমারের ওপর কি ধরনের প্রভাব পড়ছে, একটু এম্পিরিক্যাল কিছু কেস স্টাডি আমরা দেখি। যে একজন ভদ্রলোক লিখছেন, রামকৃষ্ণন গণেশ, মাইলপুর, চেন্নাই থেকে। তিনি বলছেন, এই যে মানুষ যারা, তারা আর কেবল টিভি দেখে না, তারা কলের থেকে জল খাচ্ছে, তারা তার জলের যে মানে মিনারেল ওয়াটারের যে আর কিনে খাচ্ছে না, তারা খবরের কাগজ বাদ দিয়ে দিয়েছে। কেন? না, তাদের আয় কমে গেছে এবং এর এর ফলে গ্যাসের যে দাম বেড়ে যাওয়ার ফলে তাদেরকে আগে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জন্যে বাকি যেগুলো আপাতদৃষ্টিতে অনাবশ্যক, সেগুলোকে তারা ছেঁটে ফেলেছে। একজন ডিস্ট্রিবিউটর বলছে যে গ্যাস বুকিং কমে গেছে। When a cylinder was priced 800 rupees the last time, the subsidy component was 340 per refill. However, now it is only 25, which is a dismal amount. এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রভাবটা। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একটা গ্যাস সিলিন্ডারের সরাসরি দেখতে পাচ্ছি যে গ্যাস আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসক্রিপশন, তার প্রভাবটা কিভাবে পড়েছে। আগে যখন $800 সিলিন্ডারের দাম ছিল, তখন যে ভর্তুকি সেটা ছিল $340 রিফিল প্রতি, কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে $25। তো বুঝতে পারছো যে নব উদারনীতিবাদের কুপ্রভাবটা কিভাবে ভারতের ওপর পড়ছে। আচ্ছা, এবার আমরা দেখি ভারত কিভাবে বিক্রি হচ্ছে। আইএমএফ বলেছে প্রাইভেটাইজ অল গভর্নমেন্ট ওন ফার্মস। সমস্ত সরকারি যে সম্পদ, সমস্ত সরকারি কোম্পানিগুলোকে বিক্রি করে দাও। প্রাইভেটাইজ মানে হলো বেসরকারীকরণ বা বিরাষ্ট্রীকরণ, অর্থাৎ বিক্রি করে দাও। তো বাজপেয়ী 12টা পাবলিক সেক্টর কোম্পানি বিক্রি করেছিল। মোদি ঠিক করেছে সবই বিক্রি করবে, দু একটা জায়গা বাদ দিয়ে, যেমন অ্যাটমিক এনার্জি, স্পেস অ্যান্ড ডিফেন্স, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার, এই কটা ছাড়া সবই বিক্রি করে দেবে। অর্থাৎ গোটা ভারতকে এখন বিরাষ্ট্রীকরণ করা হচ্ছে। কি কি বিক্রি করবে? মোদি 46টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিক্রি করবে বলেছে, 46টা। তার মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি এলআইসি,
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাতে আমাদের বহু মানুষের টাকা গচ্ছিত আছে। আমরা এলআইসি কে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন এলআইসির যে ভবিষ্যৎ সেটা অনিশ্চিত এবং আমাদের অর্থ সুরক্ষিত থাকবে কিনা সেই ব্যাপারে অনিশ্চিত। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া বহুদিন ধরে সরকারি ভ্রান্ত নীতির ফলেই এয়ার ইন্ডিয়া লোকসান করছিল। এবার সরকার এই লোকসান আর তারা বহন করবে না, এয়ার ইন্ডিয়াকেও বিক্রি করে দেবে। হিন্দুস্তান এরোনটিক্স, হিন্দুস্তান এরোনটিক্স কিন্তু কোনো শুধুমাত্র ভারতের এয়ারফোর্সের জন্য প্লেন তৈরি করে, কিন্তু সেটাকেও বিক্রি করে দেবে। আইআরসিটিসি, আমরা যখনই রেলের টিকিট কাটি তখনই আইআরসিটিসির মাধ্যমেই তো টিকিট কাটি, তো সেই আইআরসিটিসি বিক্রি করে দেওয়া হবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল, লেখা আছে মেরা সেল মেরা গৌরব, তারা বিজ্ঞাপন দিত there is an amount of sale in your life, অর্থাৎ ইস্পাত মানেই কিন্তু সেল। এই যে আমাদের যে বাংলাতেই একটি সেলের একটি প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তো এইগুলো এখন সমস্ত বিরাষ্ট্রীকরণ হয়ে যাবে। ভারত পেট্রোলিয়াম, এটাও একটি পেট্রোলের সংস্থা, সেটাও কিন্তু বিক্রি করে দেবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, সরকারি জাহাজ কোম্পানি, সেটাকেও কিন্তু বিক্রি করে দেবে। মানুষের যে শ্রমিকদের যে অধিকারগুলি, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ট্রেড ইউনিয়ন গুলোকে ক্ষমতা খর্ব করো। মোদি আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংকের কথা মেনে আইন করেছে, হায়ার অ্যান্ড ফায়ার নীতি চালু করলো, ফিক্সড টার্ম অ্যান্ড কন্ট্রাক্ট ওয়ার্ক, চুক্তিভিত্তিক কাজ চালু করলো, কোনো সামাজিক সুরক্ষা নেই। গত 23শে সেপ্টেম্বর 2020 শ্রমিকরা প্রতিবাদ করেছিল, কিন্তু প্রতিবাদ করে আর লাভ কি হবে? এখন মোদী সরকারের ব্রুট মেজরিটি, তারা যা খুশি তাই করবে। তাহলে আমরা দেখছি ইম্প্যাক্ট অফ লিবারালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি। এবার এইটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত, যে বেকারত্ব বাড়বে, রিডাকশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ডিউ টু আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস, ক্লোজার অফ ফ্যাক্টরিজ। কেন বাড়বে? আগে সরকার নিজের দেশের যে শিল্পকে দেখত, দেশের শিল্পের সমৃদ্ধি দেখত, ফলে বিদেশি যে দ্রব্য সেটা অনেক তার বিরুদ্ধে, বেশিরভাগ বিদেশি দ্রব্যের বিরুদ্ধে একটা ট্যারিফ ব্যারিয়ার ছিল, অর্থাৎ বিশাল পরিমাণ ট্যাক্স ছিল, যাতে বিদেশি দ্রব্যের দাম অনেক বেশি হয়, একমাত্র বড় লোকটাই কিনতে পারে। কিন্তু এখন আর সেটা নেই, আনরেস্ট্রিক্টেড ইম্পোর্ট, কারখানা। এর ফলে কি হচ্ছে, যে দেশি কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষা, এডুকেশন, আমরা দেখছি গ্রোয়িং প্রাইভেটাইজেশন অ্যান্ড এলিটিজম।
সমানে বিরাষ্ট্রীকরণ হচ্ছে এবং তার ফলে একটি এলিটিস্ট অর্থাৎ একটা প্রবর তৈরি হচ্ছে, প্রবর গোষ্ঠী, যারা যারা শিক্ষা কিনতে পারবে। ফরেন কথা হচ্ছে যে বিদেশ থেকে বিদেশিরা এখানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ করবে, তার ফলটা কি হতে পারে? এক হচ্ছে ইনভেশন অফ লো কোয়ালিটি ফরেন ইউনিভার্সিটি, বিদেশি যে ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে যার কোনো বিদেশে তার কোনো মান নেই, সেই কম মানের বিশ্ববিদ্যালয়গুলো এখানে আসবে আর ফরেন বলে আমাদের অনেকেই ফরেন ইউনিভার্সিটি ডিগ্রি নেবে। আর ২ নম্বরের যা হলো সেটা হচ্ছে যে ছাত্রদেরকে বৃত্ত বৃত্তের উপর ভিত্তি করে ভাগ করে দেওয়া হবে, যে প্রবর এবং সাধারণ। ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, শিল্পক্ষেত্রে অশান্তি আগেও ছিল, এখনো হচ্ছে। এই যে বিদেশি ম্যানেজারিয়াল কালচারের ফলে অনেক শ্রমিকই তারা অসন্তোষে ভুগছে এবং মাঝে মাঝে এই অসন্তোষ অতিমাত্রায় এটা বিস্ফোরণ হচ্ছে। যেমন যেমন উইনস্টন, এটি তাইওয়ান কোম্পানি, তারা অ্যাপলের কাছ থেকে একটা সাব কন্ট্রাক্ট পেয়েছিল ভারতে আইফোন তৈরি করার ব্যাপারে, কিন্তু 12ই ডিসেম্বর 2020-তে 2000 শ্রমিক তারা কারখানায় ভাঙচুর চালায়। কেন না, তাদের এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে যে মজুরি নিয়ে কথা যখন ভেস্তে গেল, তখন ক্রুদ্ধ শ্রমিকরা তারা ভাঙচুর চালালো কর্ণাটকের। এবং এটা ভারতের যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল এবং প্রধানমন্ত্রী এটা ব্যাঙ্গালোরের যে এই কোম্পানি সম্পর্কে কর্ণাটকের সরকারের কাছ থেকে জানতে চেয়েছিল। বলে রাখা ভালো যে কর্ণাটকে বিজেপি সরকারই রয়েছে। তো কর্ণাটক লেবার ডিপার্টমেন্ট কি বলছে, যে এক হচ্ছে যে শ্রমিকদের যে কাজের ঘন্টা ৮ থেকে ১২ ঘন্টা করে দিয়েছিল, কিন্তু কোনো রোবাস্ট রেড্রেসাল সিস্টেম ছিল না। কোনো রকম কোনো অভাব অভিযোগকে ঠিক মতন ঠিক মতন যে শোনার শোনার ব্যাপারটা সেটা ছিল না। এবং এমন অবস্থা ছিল যে অ্যাটেন্ডেন্স এক টেকনিক্যাল ফল্ট, এমন এমন মেশিন দিয়েছিল যে মেশিন যখন শ্রমিকরা ঢোকে তখন তারা একটা পাঞ্চ কার্ড বা এই ধরনের কিছু মেশিনে তারা তারা নিজেদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে, কিন্তু যে মেশিনটা করছিল যে মেশিনটা দিয়েছিল সেই মেশিনটা সে ঠিক মতন কাজ করছিল না। ফলে ফলে শ্রমিকরা আসছিল, কাজ করছিল, কিন্তু তারা মজুরি পাচ্ছিল না। কেন না, তাদের অ্যাটেন্ডেন্সটাই রেকর্ড হচ্ছিল না। এবং শেষ অবধি বলছে যে স্যালারিজ অ্যারাইভ লেট, তাদের যে মজুরি, তাদের মাইনে, সেগুলো অনেক দেরি করে আসছিল। এই হচ্ছে উইনস্টনের কারখানা, তো এর ফলটা কি হলো, উইনস্টনের উপর অ্যাপল উইনস্টনকে প্রবেশনে ঠেলে দিল। প্রবেশন মানে হচ্ছে তাকে আর আপাতত আর কোনো অর্ডার দেওয়া হবে না। ১ সপ্তাহ পর উইনস্টন তার ভারতের ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করলো এবং স্বীকার করলো যে তারা তাদের শ্রমিকদের মাইনে দেয়নি। করাপশন ইন ইন্ডিয়া বা দুর্নীতি, ইউপিএর সময় আমরা দেখেছি যে অনেকগুলো দুর্নীতি হয়েছে।
যেমন কমনওয়েলথ গেম স্ক্যাম, 2G স্পেকট্রাম অ্যালটমেন্ট স্ক্যাম, স্পেকট্রাম কোল ব্লক অ্যালটমেন্ট স্ক্যাম, এগুলো হয়েছে। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভারত মাতাকে আমরা এই দুর্নীতিতে ক্রুশবিদ্ধ করেছি। এই স্ক্যাম কিন্তু শুধুমাত্র ইউপি এর জমানায় হয়নি। মোদিজি বলেছিলেন যে না খায়গা না খানে দুগা। দেখি কি হলো। ওয়ালমার্ট, ওয়ালমার্ট ভারতে নরেন্দ্র মোদীর প্রথম যে জমানায় সেখানে এসেছিল। আমেরিকান সরকার যে তদন্ত করেছিল তাতে দেখা গিয়েছে যে ভারতের বাজার দখল করার জন্য ওয়ালমার্ট ঘুষ দিয়েছিল, যেটা অবৈধ। মার্কিন যে আইন সেটা এই ধরনের ঘুষ দেওয়াটা নিষিদ্ধ করেছে। এবং এই ঘুষ বিশাল বিশাল ঘুষ দেওয়া নয়, ছোট ছোট ঘুষ দিয়েছিল। লোকাল যে ম্যানেজাররা তারা বাজারে ঢোকার জন্য ছোট ছোট ঘুষ দিয়েছিল। কিন্তু বলছে দ্য এক্সটেন্ট অফ ব্রাইবারি ইজ গ্রেটার দ্যান দ্যাট ইন্ডালজড বাই দ্য ফার্ম ইন মেক্সিকো। মেক্সিকোতেও এই ধরনের ঘুষ দিয়েছিল, ঘুষতন্ত্র চালিয়েছিল ওয়ালমার্ট, কিন্তু ভারতে এর থেকে অনেক বড়। এরপরে যেটা মূল স্ক্যাম হচ্ছে যে রাফাল স্ক্যাম। রাফাল যুদ্ধ বিমান বহুদিন ধরে এয়ারফোর্স চাইছে যে নতুন যুদ্ধ বিমান চাইছে, কারণ পুরনো যুদ্ধ বিমানগুলো আর তাদের কাজের ক্ষমতা নেই। তো আমাদের সরকারের যে নীতি ছিল সেটা হলো যে কিছু যুদ্ধ বিমান তারা কিনবে এবং বাকি প্রযুক্তিটা হিন্দুস্তান এরোনটিক্সকে দেওয়া হবে। হিন্দুস্তান এরোনটিক্স ভারতের যে বিমান বাহিনীর জন্য বাকি যে যুদ্ধ বিমান সেগুলো তৈরি করবে। কিন্তু দেখা গেল যে হিন্দুস্তান এরোনটিক্সকে ওই অর্ডারটা না দিয়ে রাফাল প্লেনের অর্ডারটা দিল রিলায়েন্স ডিফেন্সকে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই। এবং এটা একটা ইলেকশন ইস্যু হয়েছিল, দ্য সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলাও হয়েছিল। এর সত্যতা ছিল কি? এই যে রাফালের এই অভিযোগটা, যে রাফাল নিয়ে যে একটা স্ক্যাম, এই যে ডাসল্ট মিডিয়া পার্ট বলে একটি সংবাদপত্র, তারা ফ্রান্সের একটি একটি ম্যাগাজিন, তারা অভিযোগ করে যে ফরাসি জেট কোম্পানি ডাসল্ট 1 মিলিয়ন ইউরো দিয়েছিল একজন ভারতীয় ব্যবসায়ীকে এগ্রিমেন্টের পর 2016-তে যে রাফাল কেনার চুক্তি স্বাক্ষর পর এটা দিয়েছিল। 5,08,925 ইউরো দেওয়া হয়েছিল আন্ডার দ্য হেড গিফটস টু ক্লায়েন্ট, অর্থাৎ যে যারা যারা ক্রেতা তাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই যে রাফাল যুদ্ধ বিমান, এটা পাওয়ার পর আমাদের তো খুশি হওয়ার কথা যে আমরা একটা নতুন যুদ্ধ বিমান পেলাম।
আমাদের যে এয়ারফোর্স আরো মজবুত হলো, তাদের উম, কর্মক্ষমতা, তাদের লড়াই করার ক্ষমতা আরো বৃদ্ধি পেল। কিন্তু এই এই আম, যে যুদ্ধ বিমান কেনার ব্যাপারটাও সেটাও কিন্তু একটা দুর্নীতির গন্ধ থেকে গেল। এবার আমরা দেখছি যে গ্লোবালাইজেশনের ফলে কি হয়েছে ভারতে। দক্ষিণপন্থী সংবাদপত্রগুলি তারা গ্লোবালাইজেশনের প্রশংসায় পঞ্চমুখ। তারা বলছে এর ফলে নাকি ভারতটা অর্থনীতি ইকোনমিক সুপার পাওয়ার হয়ে গেছে। সত্যি কি? দেখো, শুধু 2018 সালে এক 10 লক্ষ কাজ, 1,10,00,000 কাজ চলে গেছে। তাহলে বিশ্বায়নের ফলে এনডিএ এনডিএ আমলে বেকারত্ব কতটা বেড়েছে, এটা আমি বলছি 2018-র খবর। এখন আরো বেড়েছে। এই যে 2018-তে আমরা দেখছি যে ভারতের জনসংখ্যা 1,332 মিলিয়ন মার্চ 2019-এ পৌঁছেছিল। এটাই হচ্ছে অনুমান। কিন্তু ভারতের যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, অর্থাৎ শ্রম শ্রমের যে নিয়োগ, লেবার ফোর্স অর্থাৎ যে যারা শ্রমিক, সেই শ্রমিক যে শ্রমশক্তির যে অংশগ্রহণ অর্থনীতিতে, সেটা কিন্তু কমে গেছে 51.93%। এই হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট ডেটা। আনএমপ্লয়মেন্ট কতটা বেড়েছে সেখানে এটাকে বোঝা যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় নিওলিবারালিজমের প্রভাব বা গ্লোবালাইজেশনের প্রভাব। ভাবফা এবং আনন্দ দেখিয়েছেন যে শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন ঘটছে। এক হচ্ছে প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা, র্যাপিড ডেভেলপমেন্ট, অনেক দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। এবং স্কুলের যে ব্যবস্থায়, তার ফলে মূল্যবোধের মূল্যবোধ বদলাচ্ছে। কি হচ্ছে, শিল্পায়ন থেকে আমরা দেখছি ইনফরমেশন সোসাইটিতে আমরা যাচ্ছি। একটা নতুন ধরনের কালচারাল ইম্পেরিয়ালিজম আমাদের গ্রাস করছে। বাচ্চাদেরকে গ্লোবাল সিটিজেন তৈরি করা হচ্ছে, বিশ্বের নাগরিক। তাদের লাইফ লং লার্নিং আমাদের ইউনিভার্সিটিতে আছে, আজীবন পড়াশোনা। আমাদের ডিপার্টমেন্ট অফ লাইফ লং লার্নিং আছে আমাদের বিশ্ববিদ্যালয়। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনফরমেশন ইজ বিং ট্রেডেড লাইক এ কমোডিটি। তথ্য, সেটাকে বাণিজ্য, সেটা নিয়ে বাণিজ্য হচ্ছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 16 গুণ বেড়েছে এবং কলেজের সংখ্যা 33 গুণ বেড়েছে। কিন্তু ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেটা যে যে এজ গ্রুপ, অর্থাৎ যেটা বয়গোষ্ঠীর মোটে 6% বয়গোষ্ঠীর প্রয়োজন মেটায়। অন্যদিকে উন্নতিশীল উন্নত দেশে এই
সংখ্যাটা এই আহ, এই সংখ্যাটা হচ্ছে 80%। আরেকটা জিনিস যেটা দেখবার বিষয় হচ্ছে গ্রোয়িং প্রাইভেটাইজেশন অফ হায়ার এডুকেশন, বিরাষ্ট্রীকরণ, সমানেই বিরাষ্ট্রীকরণ হচ্ছে। মিল্টন ফ্রিডম্যান নিজেই বলেছিলেন যে স্কুলগুলোকে বেচে দাও, বিরাষ্ট্রীকরণ করো। 2013-14 সালে 127টা স্টেট লেভেল প্রাইভেট ইউনিভার্সিটিস ছিল ভারতে। তো ভারতের শিক্ষা ব্যবস্থা কি কি সমস্যা তৈরি করছে এর ফলে? গ্লোবালাইজেশন, এক হচ্ছে স্ক্যারসিটি অফ রিসোর্সেস, আমাদের যে রসদ সেটা বাড়ন্ত। এর ফলে শিক্ষা ব্যবস্থার যে স্থিতাবস্থা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। ভোলাটিলিটি অফ ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজার সেটা তো সবসময় যে স্থিতিশীল তা তো নয়, উঠছে পড়ছে, কোনোটার চাহিদা বাড়ছে কোনোটার চাহিদা কমছে, এরকম। এর ফলে ভারতের ভারতের যে ছাত্রদের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে। আরেকটা হচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জাত ধর্ম এগুলো একটা ধর্মীয় গোষ্ঠী, জাত গোষ্ঠী, এরা সমস্যা তৈরি করছে। ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস বাট দে ল্যাক গ্লোবাল র্যাঙ্কিং। আমাদের সবচেয়ে বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের গ্লোবাল র্যাঙ্কিং নেই, এবং অনেক ভারতীয় ছাত্রই তারা বিদেশে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য, উচ্চশিক্ষার জন্য। কিন্তু বিদেশ থেকে ভারতে আসছে আসার ছাত্রর সংখ্যা অনেক কম, এবং ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের কিন্তু ভারতের বাইরে কোনো খুব একটা ক্যাম্পাস নেই, এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ভারতে আসছে না কেন? না, নানা ধরনের জটিল যে রেগুলেশন, নানা ধরনের জটিল নিয়মের ফলে। তো বলছে যে দো ইন্ডিয়া ইজ আ ট্যালেন্ট হাব, there is low employability of graduates। বলছে ভারতে একটা ট্যালেন্ট হাব, ভারতে অনেক মানুষ, অনেক ছাত্রদের নানা ধরনের যে বিদ্যা এবং নানা ধরনের উদ্ভাবনী শক্তি রয়েছে, কিন্তু এখানে যারা গ্র্যাজুয়েট তাদের তাদের যে তাদের তাদের সেভাবে নিয়োগ করা যায় না, লো এমপ্লয়াবিলিটি। তাদের সেই যে চাকরি করা, কাজ করার যে ক্ষমতা, কাজ করার যে আহ, কাজ করার জন্য যে তাদের কুশলতা দরকার সেগুলো তাদের নেই। এবং এবং এই কারণগুলো কি? হোয়াট ইজ দ্য কজ অফ দিস প্রবলেমস? আউটডেটেড কারিকুলা, কারিকুলাগুলো সেগুলো পুরনো, পুরনো ধাঁচের। শিক্ষকের অভাব, কোয়ালিফাইড টিচার, যারা যারা আহ, যোগ্য শিক্ষকের অভাব, বিশাল ভ্যাকেন্সি, টিচার স্টুডেন্ট রেশিও হাই, শিক্ষক ছাত্রর যে অনুপাত সেটা অনেক বেশি। রিসার্চ পাবলিকেশনস অফ ইন্ডিয়ান ফ্যাকাল্টি significantly lag behind the international trends। আন্তর্জাতিক ক্ষেত্রে যে গবেষণা, সেখানে ভারতের যে ফ্যাকাল্টি তাদের যে রিসার্চ পাবলিকেশন অনেক পিছিয়ে আছে। এডুকেশনাল ফ্রডস,
ভাবনা এবং আনন্দ কিন্তু এডুকেশনাল ফ্রডস এর কথা বলেননি, যেগুলো গ্লোবালাইজেশনের অংশ। যেমন ফেক ইউনিভার্সিটি, প্রতি বছরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তারা একটা লিস্ট অফ ফেক ইউনিভার্সিটিস প্রকাশ করে। যেমন এই ধরনের ফেক ইউনিভার্সিটির মধ্যে যেমন মৈথিলি ইউনিভার্সিটি, কমার্শিয়াল ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইত্যাদি। এগুলো ইউজিসি অ্যাক্টের যে নিয়মগুলো সেগুলো তারা মানেনি, সেই জন্যই তারা ফেক ইউনিভার্সিটি। ইমরান হাসান একটা সিনেমা তৈরি করেছিল, হোয়াই চিট ইন্ডিয়া, 2019-এ, এবং এটা এক ধরনের ফ্রডের কথা বলেছিল, এক ধরনের জোচ্চুরির কথা বলেছিল, যেটা এখানে খুব মেধাবী ছাত্রদেরকে টাকা দিয়ে কিনে নিচ্ছে কিছু দুর্নীতিপরায়ণ লোক, এবং তাদের দিয়ে অন্য ছাত্রদের, যারা ভালো কলেজে ভর্তি হতে চায়, তাদের জন্য পরীক্ষা, যে যেমন ধরো আইআইটি পরীক্ষা, আইআইটি যে অ্যাডমিশন টেস্ট বা এই ধরনের পরীক্ষা, তারা তাদের হয়ে তারা পরীক্ষা দিচ্ছে। এবং এর ফলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ছাত্রদের মধ্যেও কিন্তু একটা সময় হতাশা চলে আসছে, যারা যারা এই ধরনের জোচ্চোরদের পাল্লায় পড়ে এই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে। ডিফ্রডিং ইন্ডিয়া, ভারতকে চুরি করে ফাঁক করে দিচ্ছে বহু ব্যবসায়ী। মিনিস্টার বিদেশ মন্ত্রক বলেছে যে ৩১ জন ভারতীয় ব্যবসায়ী, যেমন ললিত মোদি, বিজয় মাল্যা, মেহুল চোকসি, নীরব মোদি, তারা বিদেশে পালিয়ে গেছে, এবং তারা ভারতীয় ব্যাংক এবং পাবলিক সেক্টর প্রতিষ্ঠানকে কাছে প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০,০০০ কোটি টাকা তারা ধার নিয়েছিল। এবং এর ফলে যেটা হচ্ছে যে এদেরকে ভারত সরকার কিছুই করতে পারছে না। কেন? না, তাদের রাজনৈতিক সমস্ত বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে গাঁটছড়া তারা বেঁধেছে। যেমন নীরব মোদী, সে দেখা যাচ্ছে সে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সম্পর্ক আছে, দুজনেই ডাভসের একটি মিটিং এ তাদেরকে দেখা গিয়েছিল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলছে ৩৮ জন ইকোনমিক অফেন্ডার, তারা ১লা জানুয়ারি ২০১৫ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৯ অবধি ব্যাংকগুলোকে ঠকিয়ে ফাঁক করে দিয়েছে। তার মধ্যে আছে, এ হচ্ছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যা, ললিত মোদী। এই হচ্ছে যে টপ সুইন্ডলার্স। আমরা প্রথমে আছি মেহুল চোকসি। মেহুল চোকসি কি? তারা ৮,০১৪.৩২ কোটি টাকা তারা সে ৮,০১৪.৩২ কোটি টাকা সে চুরি করেছে। এবং তারপরে হচ্ছে আমরা দেখছি প্রথমে নীরব মোদী, ১১,৪০০ কোটি টাকা। সরকার কি করেছে? ১,৩০০ কোটি টাকা নীরব মোদীর
যে ভারতে তার যে সম্পদ সেটাকে বাজেয়াপ্ত করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 24 কোটি টাকা পেয়েছে আমেরিকার ব্যাংকরাপসি প্রসিডিংস এর জন্য। আর ভারতের যে ব্রিটেনে নীরব মোদী এখন জেলে আছে, সে ভারতে ভারতের ব্রিটেন তাকে ফেরত পাঠাবে, এটাই মোটামুটি ঠিক আছে। আবার মেহুল চোকসি আমরা দেখছি যে তিনি 8,014 কোটি টাকা জোচ্চুরি করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। প্রথমে আমরা দেখছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার যে এই 8,014 কোটি টাকার লোনটাকে রাইট অফ করে দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছেন কি, যে তার যে ভারতের যে তার গীতাঞ্জলি গ্রুপ অফ কোম্পানিজের যে যে সম্পদ 14.45 কোটি টাকা সেটা বাজেয়াপ্ত করেছে। এখন মেহুল চোকসি অ্যান্টিগুয়া এবং বারবাডোয়া নাগরিক, ওখান থেকেও তাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার চেষ্টা করছে এবং সে তার বিরুদ্ধে আবেদন করেছে। বিজয় মাল্যা 9,000 কোটি টাকার সে 9,000 কোটি টাকার লোন নিয়ে সে পালিয়েছে বিলেতে। 3,600 কোটি টাকা আপাতত তার কাছ থেকে পাওয়া গেছে। ললিত মোদী, তিনি দেশের ক্রিকেট বোর্ড থেকে 125 কোটি টাকা নিয়ে বিলেতে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারির একটা অনুরোধ এসছিল। সৌরভ দাস বলে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, তার যে তিনি তদন্ত করে দেখেছেন যে তার বিরুদ্ধে ললিত মোদীর বিরুদ্ধে সিবিআই এনকোয়ারির একটা অনুরোধ এসছিল 3 বছর আগে, কিন্তু এই ব্যাপারে কিছুই করা হয়নি। আমরা দেখছিলাম যে পলিটিক্যাল রিপ্রেশন হচ্ছে গ্লোবালাইজেশনের অন্যতম একটা অঙ্গ। এবার আমরা দেখি যে কিভাবে পলিটিক্যাল রিপ্রেশন ভারতে হচ্ছে। থুতুকুডি বা টিউটিকোরিনে তামিলনাড়ুতে স্টারলাইট কপার বলে একটি কোম্পানি তারা কাজ করছিল। সেই স্টারলাইট কপারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের শেষ ছিল না। তারা অভিযোগ করেন যে স্টারলাইট কপার সেখানকার আকাশ এবং সেখানকার যে মাটি বিষাক্ত করে দিচ্ছে। 13ই মে 2018-তে 20,000 মানুষ তারা পুলিশের সঙ্গে তাদের তারা আন্দোলন করে এবং পুলিশ এবং সরকারি যে অফিসগুলোকে তারা অবরোধ করার চেষ্টা করে। পুলিশ এই একটি শান্তিপূর্ণ যে জনতার ওপর তারা গুলি চালায়। 14 জন সেখানেই মারা যায় এবং পরে মারা যায় এবং 400 জনকে স্থায়ীভাবে তারা পঙ্গু হয়ে যায়। এইভাবে রাষ্ট্র এই স্টারলাইট একটি মাল্টিন্যাশনাল জায়ান্ট এবং তার পক্ষ নেয় এবং মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। কিন্তু বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিরোধ থামছে না। আমরা দেখছি যে ভারতের পেপসিকো যেমন গুজরাটের যে গুজরাটের যে চাষিদের ওপর মামলা করেছিল, তারা নাকি তাদের পেটেন্টের পেটেন্টকে খর্ব করেছে বা পেটেন্ট মানেনি।
তো এর ফলে একটা রাজনৈতিক ঝড় ওঠে এবং গুজরাট সরকার শেষ অবধি এই যে এর মধ্যে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এই যে এই খবরটা বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, পেপসিকো ফেসেস হিট আফটার সুইং ফার্মার্স। এখানেই আমরা আজকে শেষ করছি। এর পরের দিন আমরা নিওলিবারালিজমের সমালোচনা নিয়ে আলোচনা করব।